পুলিশ কোনো দলের নয়, আর যেন ফ্যাসিবাদী শক্তি ব্যবহার করতে না পারে বাহিনীর সদস্যদের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাবার। পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ বন্ধুত্ব চাইলেও বারবার সীমান্ত রক্তাক্ত করছে ভারত, বললেন উপদেষ্টা রিজভী। সম্পর্ক উন্নয়নে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান। হাম ও উপসর্গে ঝরল আরও 11 শিশুর প্রাণ। একদিনে হাসপাতালে ভর্তি রেকর্ড 1708। ঢাকায় আক্রান্ত মৃত্যু কমলেও বাড়ছে বাইরে। অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করে উদ্বেগ। বাজেটের আকার বাড়ছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরার লক্ষ্য। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেবে সরকার। সবাইকে অর্থনীতির মূলধারায় আনতে চান মন্ত্রী। ট্রাফিক আইন ভাঙলেই কাটা যাবে পয়েন্ট, বাতিল হবে লাইসেন্স। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হচ্ছে RSPS। একতরফা সাজা চাপানোর অভিযোগ। চালকের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। ஜோசப் விஜய் எனும் நான் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்। পর্দার নায়ক থেকে বাস্তবের হিরো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর থালাপতি বিজয়ের শপথ। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, নারী নিরাপত্তা বিশেষ বাহিনী ও মাদক নির্মূলের ঘোষণা। পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে ফ্যাসিবাদী সরকার। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন এই বাহিনীটিকে ব্যবহার করতে না পারে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিয়ে শান্তি ও নিরাপত্তায় পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ দিয়ে পুলিশকে জনগণের সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানান তারেক রহমান। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের জাঁকজমকপূর্ণ ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকার প্রধান। বর্ণাঢ্য প্যারেডে গ্রহণ করেন অভিবাদন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেন, তুলে ধরেন বিভিন্ন সময় পুলিশের নানা অবদান। আর কোনো ফ্যাসিবাদী শক্তি পুলিশকে যেন ব্যবহার করতে না পারে সেই শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত হয়। পুলিশ গত নির্বাচনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, যা নির্ভর করছে পুলিশের উপর। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। পরে কল্যাণ প্যারেডের অনুষ্ঠানে পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান সরকার প্রধান। বলেন, ফ্যাসিবাদী শাসনের কলঙ্ক পেছনে ফেলে নিরপেক্ষ বাহিনী হিসেবে পুলিশকে গড়তে চায় তার সরকার। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাবার। পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা
অবশ্যই আপনাদের দায়িত্ব। মাদক সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কোনো আপোষ করবে না বলেও জানান তারেক রহমান। হীন দলীয় স্বার্থে। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, নিরপরাধ মানুষ যেন কোনো রোষের শিকার না হয় এবং তারা যেন নিরাপদ থাকেন, কতটা আসলে বাস্তবসম্মত? আর কি বললেন প্রধানমন্ত্রী, কি নির্দেশনা দিলেন? বাস্তবায়ন আসলে কতটা কঠিন? দেখুন, আজকে 4 দিনের প্রোগ্রাম ছিল, পুলিশ সপ্তাহের 4 দিন ব্যাপী যে প্রোগ্রামটা, এটা আজকে শুরু হলো এবং একই সঙ্গে এটার প্রতিপাদ্য রাখা হয়েছে যে হচ্ছে আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ। অর্থাৎ বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো সবার আগে বাংলাদেশ, সেটি কিন্তু সব জায়গায় মানে প্রত্যেকটা সেক্টরেই রাষ্ট্রের এই বিষয়টাকে সেট করা হচ্ছে। একটা বিষয় দেখেন যে হচ্ছে আপনি যে প্রশ্নটা করছিলেন যে আসলে যে ব্যাপারগুলো এসেছে যে পুলিশকে ফ্যাসিবাদী কায়দায় ফ্যাসিবাদী সরকার তাদের নিজেদের ক্ষেত্রে ব্যবহার করেছে, এটি কিন্তু বাংলাদেশের মানে একবারে কালচারাল ব্যাপার, একবারে রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত হয়েছিল। যখন যেই সরকার থাকবে পুলিশ তাদের কথা বলবে, অর্থাৎ পুলিশ যে জনগণের বন্ধু, এটি কিন্তু গত 54 বছরে হয়ে ওঠেনি বাংলাদেশের জন্য। এটি কিন্তু এইবার যেহেতু সরকার প্রধান নতুন সব কিছু নতুন করে শুরু করার চিন্তা করছেন এবং সেই বিষয়গুলো বলছেন, সেই দিকটাই হয়তো তিনি সেই নজরটা দিয়েছেন। তবে একটা বিষয় তিনি কিন্তু বলেছেন যে হচ্ছে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে ফ্যাসিবাদী সরকার এবং পুলিশের উপর নির্ভর করে মানুষের শান্তি ও নিরাপত্তা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার, নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ। দেখুন রাব্বি, একটা বিষয় যে হচ্ছে উনি যখন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী, তখন তিনি বলেছেন যে হচ্ছে বাংলাদেশের প্রায় 21,000 পুলিশ সদস্য কিন্তু শান্তিরক্ষী মিশনে কাজ করেছে এবং তারা শান্তিরক্ষী মিশনে যেই ধরনের দায়িত্বশীলতার সঙ্গে এবং যেই ধরনের মানবিক আচরণ করেছেন, তিনি কিন্তু এই উদাহরণটা টেনেছেন যে হচ্ছে আপনারা দেশের বাইরে যখন জাতিসংঘের জন্য কাজ করেন যতটা মানবিক আচরণ করেন এবং দায়িত্বশীল আচরণ করেন, বাংলাদেশেও যখন ভিতরে যখন কাজ করবেন তখন জনগণ যেন আপনাদের উপর অনেক বেশি নির্ভরশীল হয়। অর্থাৎ যে কোনো প্রয়োজনে যাতে জনগণ সবার আগে আপনাদের কথা মনে করে, সেই বিষয়গুলো দিকে তিনি তাগিদ দিয়েছেন। কারণ বিগত সময়গুলোতে কিন্তু আমরা দেখেছি যে হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের এমন পরিস্থিতি হয়েছিল যে হচ্ছে কোনো মানুষ যখন কোনো বিপদে পড়তো তখন হচ্ছে আমরা কার কাছে যাব, আমরা কি পুলিশের কাছে যাব? ও না, পুলিশের কাছে যাব না, মানে পুলিশের কাছে যাওয়াই যেন মানুষের আর একটা বিপদকে টেনে আনা বা চলমান যেই বিপদটা আছে সেই বিপদকে আরও বেশি সমৃদ্ধ করা বলা যায়। তো ওই যে পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতিটাকে কিভাবে লাঘব করা যায় এবং 5 আগস্ট পরবর্তী পুলিশের মধ্যে যে এক ধরনের ট্রমা ছিল সেগুলো কাটিয়ে পুলিশ এবং সাধারণ মানুষ কীভাবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রসায়ন, কেমিস্ট্রি তৈরি করা যায়, সেই বিষয়গুলোর উপর তিনি জোর দিয়েছেন। একই সঙ্গে বলেছেন এই যে পুলিশ এইভাবে এইরকম অমানবিক আচরণ কেন করে, সেটার একটা দায় তিনি দিয়েছেন যে হচ্ছে রাষ্ট্রীয় সরকারগুলো হচ্ছে পুলিশকে নিজেদের স্বার্থে, হীন স্বার্থে ব্যবহার করে এবং নির্বাচনগুলো। শাফি, পুলিশের পক্ষ থেকে কি বক্তব্য পাওয়া গেল? পুলিশের পক্ষ থেকে আসলে ওইভাবে বক্তব্যগুলো পাওয়া যায় নাই, তবে তারা যে একটা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, একটা রিফর্ম হচ্ছে, মনোভাবের যে পরিবর্তন হয়েছে, এইটা কিন্তু মোটামুটি তারা স্পষ্ট করেছে এবং এই নিয়ে কিন্তু একটা কমিশনও করেছে। সেই কমিশন অনুযায়ী পুলিশের সংস্কার কাজ হচ্ছে এবং সামনের দিকে কিন্তু সেই সংস্কার ধরেই কিন্তু বাংলাদেশের জনগণ এবং পুলিশের মধ্যে একটা সুন্দরতম সম্পর্ক গড়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। শাফি, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুলিশকে নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি অন্য খবরে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে সীমান্তে বাড়ছে নতুন শঙ্কা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনে সীমান্তে গুলিতে প্রাণ গেছে 2 যুবকের। আর লালমনিরহাটের বুড়িমারিতে অনুপ্রবেশ ঠেকিয়েছে বিজেপি। বিশ্লেষকরা বলছেন সীমান্তের ওপারে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানে উদ্বেগ আছে বাংলাদেশে। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে 47-এর দেশভাগের পর প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে গেরুয়া শিবির।
তবে নির্বাচনের ফল প্রকাশের পরপরই কলকাতার নিউ মার্কেটে বুলডোজার দিয়ে সংখ্যালঘু মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার ছবি নজর কেড়েছে গোটা বিশ্বের। এছাড়াও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনায় বাড়ছে নিরাপত্তা শঙ্কা। বিশেষ করে আসাম সহ বিজেপি শাসিত রাজ্যগুলোর অতীত অভিজ্ঞতায় সেই শঙ্কা আরও জোরালো হয়েছে। শপথ নেয়ার পর শুভেন্দু অধিকারী নীরব থাকলেও নির্বাচনী প্রচারে তার বাংলাদেশ বিরোধী বক্তব্য সেই উদ্বেগকে আরও বাড়িয়েছে। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया। বিশ্লেষকরা বলছেন সীমান্তের ওপারে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানে উদ্বেগ আছে বাংলাদেশে। ওপারে মুসলিম নির্যাতন বাড়লে তার প্রভাব পড়তে পারে এপারেও। যেহেতু হচ্ছে কি 3 লাখ ভোটার তারা এখনো হচ্ছে সেই লিস্টে জায়গা পাননি, এই নির্বাচনের বিজয়টাকে তারা যেভাবে আইডেন্টিফাই করবার চেষ্টা করছে তার ফলে এই একটা শঙ্কার জায়গাটা থাকে। এটা তো কোনো ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে না, কূটনীতির ধার ধারে না, এটা তো দুই দেশের পারস্পরিক সার্বভৌম সমতার সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধাশীল আচরণ না। তবে রাজনৈতিক নীরবতার মধ্যেও সীমান্তে থামেনি অস্থিরতা। এরই মধ্যে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশির প্রাণ গেছে। এর আগে বুধবার লালমনিরহাটের বুড়িমারিতে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিকের পথ রোধ করে ফিরিয়ে দিয়েছে বিজিবি। সীমান্ত অস্থিতিশীল হলে শুধু বাংলাদেশ নয়, ভারতকেও এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে বলে মত বিশ্লেষকদের। আমাদের নিরাপত্তার জন্য এটা বড় একটা ধরনের হুমকি। সীমান্ত সুরক্ষিত করতে হবে, এই জাতীয় কাজ করে তারা পার পাবে না, সেই জিনিসটা আমাদেরকে, এই মেসেজটা তাদের কাছে দিতে হবে। আমাদের সীমান্ত যেটা ভারত বাংলাদেশ দুই পক্ষেরই প্রয়োজন, সেটা স্থিতিশীল থাকুক, জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিটা আরো দৃঢ় হোক। এদিকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সংস্থাটির দাবি, যে কোনো ধরনের অনুপ্রবেশ বা সীমান্ত ঘিরে যে কোনো অস্থিরতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বন্ধুত্ব চাইলেও বারবার সীমান্ত রক্তাক্ত করছে ভারত। ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ঢাকা, কিন্তু বারবার সীমান্ত রক্তাক্ত করলে কখনোই ভালো সম্পর্ক তৈরি হবে না। রুহুল কবির রিজভী বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের অবমূল্যায়ন করার সুযোগ নেই। উন্নয়নে ভূমিকা রাখা সমাজের সব পেশাজীবীকে মূল্যায়ন করবে সরকার। বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করা হবে কেন সীমান্তে? এই সীমান্তে রক্তপাত কতদিন বন্ধ হবে, কতদিনে বন্ধ হবে? এত আলোচনা করার পর এবং এত সুন্দর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, অনেকেই বলেন যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি, তারপরেও গতকাল 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এক সীমান্তে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। এদিকে সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ জানিয়েছে এনসিপি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানী বাংলা মোটরের সংবাদ সম্মেলনে 5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেন দলটির নেতারা। এছাড়াও উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রথম ধাপে 100 প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। এ সময় স্থানীয় সরকার নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার দাবি জানান সার্জিস আলম। সিটি কর্পোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব। আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত আমরা প্রাথমিকভাবে ঘোষণা করতে যাচ্ছি। জনগণের নিরাপত্তা এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে এবং আমরা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে ব্যাহত হচ্ছে সেটার বিভিন্ন ইনস্ট্যান্স আমরা সারা দেশে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ইদানিং সীমান্ত হত্যা আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এটা একটা কনসার্নের বিষয়। আমরা আশা করি যে সরকার সীমান্ত হত্যা রোধে শক্তিশালী ডিপ্লোম্যাটিক অবস্থান নেবে। হাম উপসর্গে ঝরল আরও 11 শিশুর প্রাণ। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড 1708 জন। রাজধানীতে আক্রান্ত মৃত্যু কমলেও বাড়ছে ঢাকার বাইরে। চিকিৎসকরা বলছেন, শিশুর দেহে অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় বাড়ছে উদ্বেগ।
একই ছাদের নিচে শত শত শিশু, অথচ নেই কোনো হইহুল্লোড় আর দুরন্তপনা। বিপরীতে চিৎকার, ক্লান্তি আর নিষ্পাপ শরীরে অসহ্য যন্ত্রণার আর্তনাদ। প্রায় 2 মাস ধরে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের চিত্র এমন। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 132 জন। এ নিয়ে হাসপাতালটিতে হামের চিকিৎসা নিচ্ছেন 450 জনের বেশি। বর্তমানে হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর কারো না কারো পরিবারের অন্য শিশুর হাম হয়েছে কয়েকদিন আগে। এমন শিশুদের শরীরের জটিলতাও দেখা দিচ্ছে, আবার কেউ কেউ দ্রুত হাসপাতালে আসায় সুস্থ হচ্ছেন তাড়াতাড়ি। তো অনেক সিরিয়াস অবস্থা, তো শোয়ার মতন আসলো, বিছানা অনেক খারাপ আছিল, চোখ মালছে না 5 দিন। চিকিৎসকরা বলছেন এদের কাছ থেকে আক্রান্ত হচ্ছে পরিবারের বয়স্ক সদস্যরাও। হামের ভাইরাস যেহেতু রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা একবারই ধ্বংস করে ফেলে, তার সাথে যদি আবার একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কোনো ব্যাকটেরিয়া দিয়ে যদি আবার বাচ্চাটি আক্রান্ত হয়ে যায়, তখন আসলে আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটি সমস্যা হয়ে দাঁড়ায়। তবে কিছুটা স্বস্তির খবর দিলেন এই চিকিৎসক। যেহেতু সিটি কর্পোরেশন এরিয়াগুলিতে আমাদের গত মাসের 5 তারিখ থেকে টিকা কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল, 12 তারিখ থেকে, তাহলে সেই হিসাব অনুযায়ী আমরা আশা করছি যে এই সময় ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতর থেকে রোগীর সংখ্যা কমে আসা শুরু করবে, অনেকখানি কমে আসবে। এখন ঢাকার বাইরের সংখ্যা বাড়বে, তুলনামূলকভাবে ঢাকার বাইরের সংখ্যা বাড়বে। চলমান টিকা কার্যক্রমে কোনো শিশু বাদ পড়লে দ্রুত টিকা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। সেই সঙ্গে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিতেরও তাগিদ দেন তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামে মারা যাওয়া 352 শিশুর পরিবারকে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির জনস্বার্থে রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে গত 55 দিনে 352 শিশুর মৃত্যু হয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনীতি কাঁধে নিয়ে আগামী অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। গত বছরের তুলনায় আকার বাড়ছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। স্থিতিশীল অর্থনীতি ও উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরাই মূল লক্ষ্য বলে আভাস মিলেছে অর্থ মন্ত্রণালয় থেকে। বাস্তবায়নে দক্ষতা দেখাতে না পারলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। দেখব কামরুল হাসান সবুজের রিপোর্ট। বেচাকেনার ব্যস্ততার মধ্যেই এই মুদি দোকানির নিরন্তর হিসাব কষে চলা, ভোক্তা চাহিদা মেটাতে পণ্য সরবরাহ ঠিক রাখতে কিভাবে আসবে অর্থের যোগান, সংকট মোকাবিলায় কতটুকু ভরতে পারবেন সঞ্চয় ভাণ্ডার, ঘাটতি পূরণে ভরসা রাখবেন কোথায়, আর পরিবারের সদস্যদের খরপোশ মেটাতেই বা ব্যয় করবেন কত টাকা। পরিকল্পনা যদি আমার ভালো না হয় তাহলে আমার কোনো কাজে ভালো হবে না। আয় ব্যয়ের হিসাব কষে চলা প্রত্যেক সচেতন মানুষের মতোই আগামী অর্থ বছরে দেশের উন্নয়নে কত টাকা ব্যয়ে কি করা হবে ছক কষে জাতীয় সংসদে সেই বাজেট ঘোষণা হতে যাচ্ছে আগামী 11 জুন। কঠিন সময়ে বাজেট দেওয়ার দায়িত্ব পড়েছে নতুন সরকারের উপর। কঠিন সময় বিশ্ব বাস্তবতায়, দেশের কয়েক বছরের অর্থনৈতিক বাস্তবতায় তো কঠিন বটেই। বিএনপি সরকার 2026-27 অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সূত্র, যা চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে 1,40,000 কোটি টাকা বেশি। আর জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে 6.5%। প্রবৃদ্ধি তো আমরা 8% অলমোস্ট চলে গিয়েছিলাম, সেখান থেকে আমরা নেমে গিয়েছি। সেই হিসেবে টার্গেটটা 6.5% অনেক বেশি না। স্বৈরশাসনের অবসান ঘটিয়ে 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসেই ভ্যাট প্রচলন করে রাজস্ব আদায়ে যুগান্তকারী পদক্ষেপের জানান দিয়েছিল বিএনপি। 2 দশক পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে এবারও বাজেটে নতুনত্ব আনবে বলে আশা এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের। বাজেট বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? যে অর্থনীতিকে চালু করতে হবে, বাজেট বড় করতে হবে, কিন্তু সুশাসনটা তার সাথে থাকতে হবে। তবে হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে পণ্য ও কাঁচামাল সরবরাহে যে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, সেই বাস্তবতায় এই সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়নে মুনশিয়ানা দেখাতে না পারলে অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে সতর্ক করছেন এই অর্থনীতিবিদ। এই সরবরাহ সংকট যেখানে থাকে, সেখানে সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়ন হলে এটা যদি উৎপাদন না বাড়ায়, কারণ চাহিদার সংকটে তো উৎপাদন ব্যাহত না, তো টাকাটা বাজারে ঢুকে যাচ্ছে, মূল্যস্ফীতি এমনি খুবই উচ্চ পর্যায়ে আছে, এটার উপর ফার্দার চাপ সৃষ্টি হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা ধরা হতে পারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
কম গুরুত্বপূর্ণ উচ্চাভিলাষী প্রকল্প বাদ দেবে সরকার। এবার বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হবে বলেও জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। PKSF এর অনুষ্ঠানে তিনি আরও জানিয়েছেন, সব শ্রেণী পেশার মানুষকে মূলধারার অর্থনীতিতে নিয়ে আসতে কাজ করছে সরকার। জিডিপির প্রবৃদ্ধির ধারায় দেশের মানুষের মাথাপিছু আয় বাড়লেও উচ্চ আয় বৈষম্যের কারণে উন্নয়নের সুফল পুরোপুরি পান না মধ্যবিত্ত থেকে প্রান্তিক মানুষ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে PKSF ও বিশ্বব্যাংকের উদ্যোগে রেস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে এই প্রসঙ্গ। এতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, অর্থনৈতিক গণতন্ত্রের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে কাজ করছে সরকার। শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে তো চলবে না, এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রের করা। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। কম গুরুত্বপূর্ণ ও উচ্চাভিলাষী প্রকল্পগুলো বাদ দেওয়ার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে, আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি। আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিজের স্বাস্থ্য সেবার জন্য আফগানিস্তান চেয়ে বেশি, কিন্তু সেটা লজ্জাকর ব্যাপার। এদিকে রেস প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তা সহ 2 লাখ তরুণকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনার কথা জানানো হয় দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনীতে। 85% এমপ্লয়মেন্ট ইজ ইন দ্য ইনফর্মাল সেক্টর। বিল্ডিং না বানিয়ে, ক্লাসরুম না করে, কি বলবো, সভা সমিতি না করে, ইউ আর ডুইং ইট সাইলেন্টলি। 2030 সালের মধ্যে প্রকল্পের আওতায় সরাসরি উপকৃত হবেন 4 লাখের বেশি উদ্যোক্তা। অগ্রাধিকার দেওয়া হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে 9 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস 28 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের জন্য 8 জুন দিন ধার্য করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা সহ যে কয়েকটি স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে মোহাম্মদপুর ছিল অন্যতম। 24-এর 18-19 জুলাইয়ে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গোলাগুলির সংঘর্ষে নিহত হন 9 জন। রোববার এ মামলায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 8 জুন মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি। শুধু মোহাম্মদপুরে এই ঘটনাটা ঘটে নাই, সারা বাংলাদেশে তখন একটা যে জেনোসাইড হলো, এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। এদিকে ফেনীতে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আগামী 21 জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 11 প্রধান কুশীলব ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী, সে বিষয়ে তদন্ত করবে বলেও জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সেই ফর্মে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছি, তিনি যে সকল তথ্য আমাদের কাছে দিয়েছেন সেগুলো আমরা যাচাই বাছাই করছি এবং প্রয়োজন বোধে আরও 2 দিন আমরা তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সুযোগ আছে। আমাদের মনে হয় তিনি যে কথাগুলো বলেছেন তাতে আবারও তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এছাড়া জুলাই অভ্যুত্থানে উত্তরায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 26 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে 6 জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে 10 মামলায় হাইকোর্টে দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। অন্যদিকে জুলাই হত্যার 2টি মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ সেলিনা হায়াত আইভীর জামিন বহাল রাখার আদেশ দেন। গত বছরের 9 মে নারায়ণগঞ্জের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় আইভীকে। এছাড়াও আসাদুজ্জামান নূরের জামিনের আদেশ দেন বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ। 2024 সালের 15 সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ। এবার বাণিজ্য সংবাদ। টানা রোদে স্বস্তি ফিরেছে হাওরে, ধান শুকানো ও মাড়াইয়ে চলছে ব্যস্ততা। পানি কমে অবশিষ্ট ধান কাটার হিড়িক পড়েছে। বৃষ্টি ও ঢলে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তা কাটছে না কৃষকের।
তপ্ত রোদে ধান শুকাতে ব্যস্ত হাওরবাসী। গত কয়েকদিন ধরে রোদের দেখা পাওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকের মনে। রোববার সকাল থেকে হবিগঞ্জে কড়া রোদ উঠেছে। ধান শুকানোয় ব্যস্ত সময় পার করছে কৃষক। তবে এখনও 25% ধান কাটা বাকি রয়েছে। এর আগে ভারী বৃষ্টিপাত আর কালবৈশাখী ঝড়ে 11,774 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন অন্তত 22,000 কৃষক। আমরা তো যেগুলা জমি করছি না সবগুলা লইয়া গেছে গা পানি, আমরা তুলতে পারছি না। ধান ফান লইতে পারতেছি না ফলার জায়গার অভাবে। আর আমরা যে গোডাউনে দিমু সে দালালের লাগি আমরা গোডাউনও দিতে পারি না। সুনামগঞ্জেও ধান শুকানোর ধুম পড়েছে। তবে বেশ কয়েকদিন ধরে ভেজা থাকায় ধানের মান নষ্ট হয়ে গেছে। যেটুকু ধান মিলছে জমি থেকেই 700 থেকে 800 টাকা মন দরে বিক্রি করে দিচ্ছেন কৃষকেরা। ধান ছিল এটা তো গেরা বেড়া ইয়া তো নেরা দেন এটা ওতে চাউল হইতো না, এটা গেরা আইছে। মানুষে যা খেত করছে খালি তেল দিয়ে পানি লাগাইয়া আর খেত করছে, এর লাগি মানুষ বেশি বেশি রেই নিছে। ওনে যাওয়াই মানুষ আশার উপরে করছে, ওনে তো আশা নাই, শেষ। মৌলভীবাজারে একাধিক উঁচু জমি থেকে পানি সরে গেছে। বেরিয়ে আসছে জমিতে তলিয়ে থাকা শত শত হেক্টর পচে যাওয়া ধান। এরপরও কৃষকেরা ব্যস্ত এসব ধান কাটতে। এছাড়া নেত্রকোনা সহ বিভিন্ন হাওর এলাকাতেও জোরে সোরে চলছে ধান শুকানোর কাজ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হচ্ছে রোড সেফটি পেনাল্টি সিস্টেম RSPS। অ্যাপভিত্তিক এই সেবায় ট্রাফিক আইন লঙ্ঘন করলেই কাটা পড়বে পয়েন্ট। এভাবে পয়েন্ট শূন্য হয়ে গেলে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স। তবে ব্যাপক আইন লঙ্ঘনের বাস্তবতায় কার্যকারিতা নিয়ে সংশয় বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। যানজট আর বিশৃঙ্খল সড়ক রাজধানী ঢাকায় যেন নিয়তি। প্রতিদিন নিয়ম ভাঙাই যেন নিয়ম। রাস্তা পারাপার আর যান চলাচল সবই চলে হুড়োহুড়িতে। নিত্যকার এমন দৃশ্য বলে দেয় কতটা অসহায় আমাদের ট্রাফিক বিভাগ। এমন বাস্তবতায় সড়কে চালু হচ্ছে রোড সেফটি পেনাল্টি সিস্টেম RSPS। BRT এর এই ডিজিটাল ব্যবস্থা ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে কাটা হবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী প্রতিটি লাইসেন্সে রয়েছে 12 পয়েন্ট। নিয়ম ভাঙলে পয়েন্ট কমবে আর শূন্যে পৌঁছলে লাইসেন্স বাতিল। এই ব্যবস্থায় ট্রাফিক পুলিশের হাতে থাকবে স্মার্ট ডিভাইস, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে রেকর্ড হবে অপরাধ। অ্যাপ ভিত্তিক সেবা চালু হলে সড়কে চালক ট্রাফিক বাক বিতণ্ডতা কমবে, শৃঙ্খলা ফিরবে যান চলাচলে, বলছেন ট্রাফিক পুলিশ। আমাদের জন্য এটা অনেক বড় সুবিধা হবে, কারণ আমরা তো ফিজিক্যালি মামলা করি, মানুষের সাথে মাঝে ঝামেলা এবং অনেক হ্যারাসমেন্টের শিকার হই। এটা থেকে আমরা একটু মুক্তি পাবো। তবে চালকরা বলছেন চুক্তিভিত্তিক গাড়ি চললে যাত্রী ওঠানামায় নিয়ম মানা কঠিন। সিঙ্গেলে তাকে নামাইতেই হবে, হ্যালো ওইখানে যে কোনো মূল্যেও তাকে নামাইতে হবে। গাড়ি সারাদিন কষ্ট করে চলে রাতেবেলা দেই বেতন নাকি 100 টাকা ইনকাম কম দেয়, চাবিটা দিয়ে দেবো মালিককে করে। টার্গেটে না করে আমাদের যদি মাসিক ভিত্তিতে করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য আরো বেটার হবে, আমরা আইনটা সহজে মানতে পারবো। এ বিষয়ে অ্যাপ চালু হওয়ার আগে কথা বলতে চাননি BRT এর চেয়ারম্যান। বিশেষজ্ঞরা বলছেন উদ্যোগটি প্রশংসনীয় হলেও বাস্তবায়ন হতে সমষ্টিগত উদ্যোগ নিতে হবে। যেভাবে আমাদের সড়ক ব্যবস্থাপনা উশৃঙ্খল এবং বিশৃঙ্খল হয়ে গেছে, আমার ধারণা এখানে 95% চালকই নিয়ম মানছে না। তারা ট্রিপ বেসিসে সড়কে বাসগুলি চালাচ্ছে, তাদের কোনো বেতন নাই। তো এই চালক তো আসলে সড়কে নামার পর বেপরোয়া হবে, এটা কিন্তু স্বাভাবিক। উদ্যোগটা অবশ্যই ভালো, কিন্তু একই সাথে আমার সড়কের যে বিশৃঙ্খল পরিস্থিতি, তার যে রুট কজ যেটা আছে, সেই রুট কজেও কিন্তু আমাদের কাজ করতে হবে। ধাপে ধাপে সারা দেশে চালু হচ্ছে RSPS, যার লক্ষ্য একটাই, নিরাপদ ও শৃঙ্খলিত সড়ক ব্যবস্থা গড়ে তোলা। বিশেষজ্ঞরা বলছেন এ পদ্ধতি আলোর মুখ দেখবে, তবে বাস্তবায়নে কঠোর নজরদারি দরকার। তাহলে কি সড়কের বিশৃঙ্খলা থেকে এবার মুক্তি মিলবে? সময় বলে দেবে এই অবাধ্য চরিত্রগুলোকে কতটা আবদ্ধ করা গেল নিয়মের গণ্ডিতে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ভারতের দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করলেন থালাপতি বিজয়। প্রথম বক্তব্যেই 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং মাদক নির্মূল অভিযান জোরদারের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এটি কোনো সিনেমার দৃশ্য নয়, তবে ঠিক যেন নিজের সরকার সিনেমার চিত্রায়ন করলেন বাস্তবে। পর্দার সুপারস্টার এর আগে এমন রাজনৈতিক সমাবেশে লাখো কোটি দর্শক মাতালেও এবার সত্যি সত্যি মুখ্যমন্ত্রীর পদ নিয়ে রাজ্যের মানুষের মন জয় করলেন থালাপতি বিজয়। ম্যাজিক সংখ্যা ছুঁতে না পারায় শপথের আগে বাস্তবেও সিনেমার দৃশ্যের মতোই টান টান উত্তেজনা ছিল শেষ কয়েকদিন। অবশেষে সব শঙ্কা কাটিয়ে রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম বক্তব্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং মাদক নির্মূল অভিযান জোরদারের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দেন তিনি। আমি তামিলনাড়ুর জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের অর্থ কখনো অপব্যবহার করব না। আমি সম্পদ অর্জনের জন্য রাজনীতিতে আসিনি, আর আপনারা সবাই সেটা খুব ভালো করেই জানেন। আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না এবং কাউকে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগও দেব না। এই সরকার হবে জনগণের সরকার, আর আমরা সবাই মিলে আরও শক্তিশালী ও উন্নত তামিলনাড়ু গড়ে তুলব। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দল ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও শপথ অনুষ্ঠানে যোগ দেন হাজারো সমর্থক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, পুলিশ কোনো দলের নয়, আর যেন ফ্যাসিবাদী শক্তি ব্যবহার করতে না পারে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ। বাংলাদেশ বন্ধুত্ব চাইলেও বারবার সীমান্ত রক্তাক্ত করছে ভারত, বলেন উপদেষ্টা রিজভী। সম্পর্ক উন্নয়নে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান। এবং হাম উপসর্গে ঝরল আরও 11 শিশুর প্রাণ। একদিনে হাসপাতালে ভর্তি রেকর্ড 1708। ঢাকায় আক্রান্ত ও মৃত্যু কমলেও বাড়ছে বাইরে। অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় উদ্বেগ। এই ছিল রাতের সময়ে, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।